ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নেই সঠিক পরিসংখ্যান। 7 বছর আগের তালিকা নিয়ে বিপাকে সিটি কর্পোরেশন, নির্ণয় নেই মাপকাঠি। বাঁধ নির্মাণ না হওয়ায় জোয়ারে তলিয়ে যাচ্ছে ভোলার মনপুরার 6টি গ্রাম। বগুড়ার সারিয়াকান্দিতে ত্রাণে শিশুদের পুষ্টিকর খাবারের দাবি। কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ, দিনরাত কাজ করছেন খামারিরা। এবং নরসিংদীর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 5 ঘোড়াশাল সড়কের বেহাল দশা, 4 লেনের জন্য প্রক্রিয়াধীন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। রাজধানীতে ভবনের সংখ্যা কত তার কোনো হিসেব নেই সরকারি কোনো সংস্থার কাছে। এদিকে রাজুকের দেয়া 7 বছরের পুরনো তালিকা অনুযায়ী 321টি ভবন অপসারণ করতে গিয়ে বিপাকে পড়েছে সিটি কর্পোরেশন। রাজুক বলছে, ভবন ঝুঁকিপূর্ণ কিনা তার মানদণ্ড নির্ধারণ করে সমন্বিত তালিকা করা হলে এই সংখ্যা আরও বাড়বে। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2016 সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক হিসেবে বলা হয়েছিল ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 72,000। 2004 সালে সিটি কর্পোরেশন জানায় এমন ভবনের সংখ্যা প্রায় 500। রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ থেকে পাওয়া তথ্যে এই সংখ্যা 321টি, যা প্রায় 7 বছরের পুরনো। 2011 সালে জাইকার জরিপে গণপূর্ত বিভাগের নির্মিত ঢাকার 2193টি সরকারি ভবনের 59%ই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। আজ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে পূর্ণাঙ্গ কোনো জরিপের তথ্য পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে রাজুকের দেয়া তালিকা অনুযায়ী 321টি ভবনের মধ্যে 13টির কোনো অস্তিত্ব নেই। 24টি ভবন এরই মধ্যে নতুন করে নির্মাণ করা হয়েছে। আর 7 বছরের পুরনো এই তালিকা নিয়েই বিপত্তিতে আছে সিটি কর্পোরেশন। কেউ কেউ আবার বলছে যে আসলে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ নয়, এই যে জরিপটি হয়েছে তার মধ্যে কিছুটা ব্যত্যয় থাকতে পারে। রাজুককে আবার পত্র দিয়েছি, আপনারা কনফার্ম করে বলুন যে আসলে কোন বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ সত্যিকারভাবে, এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলো ডিসপোজ আপ করার ব্যবস্থা নিতে পারব। এদিকে রাজুকের কর্মকর্তারা বলছেন, দেশে এখন পর্যন্ত সুনির্দিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন বা অবকাঠামো নির্ণয়ের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। মানদণ্ডের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ঠিক করবেন, এই মানটাকে ঠিক করা দরকার। ওই টেকনিক্যাল টার্মটাকে কোন পর্যায়ে গেলে আমরা ঝুঁকিপূর্ণ হবে, ওরকম একটা মান কিন্তু এখনো ঠিক হয় না। একটা মানদণ্ড ঠিক করে যদি ভবনগুলো আবার পর্যবেক্ষণ করা হয় বা পরীক্ষা করা হয় পুরো ড্যাপ এরিয়াতে, তাহলে তো এই সংখ্যা বাড়তেই পারে। যেহেতু 400 বছর পুরনো শহর দিন দিন যাচ্ছে, বাড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, জননিরাপত্তার স্বার্থে কোনো ভবন ঝুঁকিপূর্ণ কিনা তা নিরূপণে সিটি কর্পোরেশন, রাজুক, গৃহায়ন ও গণপূর্ত বিভাগ এবং ফায়ার সার্ভিসের সমন্বিত জরিপের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। লুটপাট এবং অত্যাচার নির্যাতনের ফলে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি এদেশে নতুনভাবে গড়ে তোলার যাত্রা শুরু করেন। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছেন, কিন্তু এই সময়ের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তিনি শুধু গড়ে তুলেই যাননি, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেন। সেই সাথে সাথে আমাদের দেশের মানুষ কম খরচে যাতে হজে যেতে পারেন সেই ব্যবস্থাও করেন। কারণ তখনকার কথা যদি আপনারা একটু চিন্তা করেন যে বাংলাদেশ, বাঙালি জাতি ছিল শোষিত, বঞ্চিত। কাজে এই বাঙালি জাতির পক্ষে অনেক টাকা খরচ করে হজে যাওয়া সম্ভব ছিল না। তিনি কম খরচে যাতে হাজে যেতে পারেন তাই হিজবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করেছিলেন। সেই জাহাজে করে অল্প খরচে হাজিদের পাঠানোর ব্যবস্থা তিনি নিয়েছিলেন এবং অনেক হজ যাত্রীকে প্রেরণ করেছিলেন। সেই সাথে সাথে তিনি সমস্ত বিশ্বের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখেন। 116টা দেশের তিনি স্বীকৃতি আদায় করেন। আর মুসলিম দেশগুলির সাথেও ধীরে ধীরে আমাদের সম্পর্ক উন্নত হয়। আমাদের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেক মুসলিম দেশ এগিয়ে আসে এবং সহযোগিতা করেন, এবং আরব দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, যার ফলে 1974 সালে ওআইসি সম্মেলনের সদস্যপদ
বাংলাদেশ অর্জন করতে পেরেছিল এবং 4টি মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ ঢাকায় এসে জাতির পিতাকে তাদের প্লেনে করে এই ওআইসি সম্মেলনে নিয়ে যান। তিনি বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য এবং ইসলাম ধর্মের মূল কথাটা যেন সাধারণ মানুষ বুঝতে পারে সেই লক্ষ্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং মাদ্রাসার শিক্ষা গুরুত্ব তিনি জানতেন, তাই তিনি মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেন এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম তার জমি ব্যবস্থা করা এবং উন্নয়নের কাজ করেন। এছাড়াও টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা তিনি দিয়েছিলেন এবং সারা বিশ্বে হজের পরে বোধহয় সবথেকে বড় মুসলমানদের সমাবেশ হয় এই বিশ্ব ইজতেমায়। সেই ইজতেমাটা যাতে বাংলাদেশে হয় সেটাও তিনি আলোচনা করে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছিলেন এবং টঙ্গীতে সেই জায়গা দেন এবং কাকরাইল মসজিদের জায়গাও তিনি দিয়ে যান এবং উন্নয়ন করেন। তিনি বাংলাদেশে এসে এই দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের একটি সংবিধান দেন। আর তাছাড়া বাংলাদেশ থেকে মদ, জুয়া, রেস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন। বেতার টেলিভিশন অনুষ্ঠান শুরুতে এবং সমাপ্তিতে কোরআন তেলাওয়াত প্রচলন করেন। একজন খাঁটি মুসলমান হিসেবে জাতির ইসলামের কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন এবং ইসলামের যে মূল বাণী সকল ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে সেটাও তিনি নিশ্চিত করে গিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ 75 সালে জাতির পিতাকে হত্যার পর আওয়ামী লীগ 21 বছর পর সরকার গঠন করে এবং 21 বছর পর সরকার গঠন করে আমরা জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে আমাদের বায়তুল মোকাররম মসজিদ, যেটা আমাদের জাতীয় মসজিদ, সেই মসজিদে মিনার নির্মাণ, শান নির্মাণ এবং সেই সাথে সাথে সেখানে গাড়ি পার্কিং ব্যবস্থা এবং অনেক মুসলমানরা যে বসে মুসল্লিরা নামাজ পড়তে পারেন তার জন্য এই মসজিদ উন্নয়নের কাজ আমি শুরু করি। মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, প্রায় 5,000 মহিলা যাতে একসাথে বসে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করি এবং প্রায় 20,000 মুসল্লি যাতে বসে নামাজ পড়তে পারেন সেই উন্নয়নের কাজ শুরু করেছিলাম। যদিও 1996 সাল থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম, তখন এই কাজটা আমি শুরু করে গিয়েছিলাম এবং তখন সৌদি বাদশাহ তাকে আমি বলেছিলাম যে আমি আমাদের জাতীয় মসজিদের উন্নতি করতে চাই এবং এ ব্যাপারে তিনি সহযোগিতা করেন এবং অর্থ বরাদ্দ করেন। তবে আমাদের দেশে যেটা হয় যে একটা সরকার কোনো কাজ শুরু করলে পরবর্তী কোনো সরকার আসলে তা বন্ধ করে দেয়, তবে সব সরকার করে না, যেমন আমরা করি নাই, আওয়ামী লীগ করে নাই। কিন্তু 2001 সালে যখন বিএনপি জামাত ক্ষমতা আসে তখন এই বায়তুল মোকাররম মসজিদের উন্নয়নের কাজ, যেমন মিনার নির্মাণের কাজ থেকে শুরু করে শান নির্মাণের কাজ সব কিছু বন্ধ করে দেয়। তো আল্লাহ রহমতে আমি আবার যখন 2009 সালে সরকার গঠন করি, 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 আমি সরকার গঠন করি। এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন বায়তুল মোকাররম মসজিদকে আমরা অনেক উন্নত করে দিয়েছি। এবং সেই সাথে সাথে আমরা কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের যাতে মূলধারার শিক্ষার সাথে তারা সম্পৃক্ত হতে পারে, তারা জীবনে চাকরি বাকরি এবং কোনো ভালো কাজ করতে পারে সেই সুযোগটা আমরা তাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। সেই সাথে মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা, এটাও যখন আমি 96 সালে সরকার গঠন করি তখন যেহেতু বাংলাদেশকে আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই মসজিদে আমরা মসজিদ ভিত্তিক শিক্ষার কার্যক্রম চালু করি যে তার বাচ্চারা যায় কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার সাথে সাথে তারা যেন সেখানেও কিছু প্রাথমিক শিক্ষা অক্ষর জ্ঞান পায় এবং এর ফলে শুধু মানে আমাদের ছেলেমেয়েরাই উপকৃত হচ্ছিল না, অনেক বয়স্ক যারা নিরক্ষর ছিলেন তারাও সেখানে বসে শিক্ষার সুযোগ পাচ্ছিলেন। আর এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে হাজার হাজার আলেম ওলামা এবং মসজিদের যে সকলে তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে আমরা সক্ষম হয়েছিলাম। দুঃখের বিষয়ে সে কাজও কিন্তু বিএনপি এসে বন্ধ করেছিল, আমরা আবার চালু করে দিয়েছি। আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক উপজেলা এবং জেলায় আমরা একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করব, যেখানে প্রকৃত ইসলামের সম্পর্কে ধ্যান ধারণাটা মানুষ নিতে পারেন এবং এই মসজিদগুলি যেন একই রকম একই ডিজাইনে আমরা ঠিক করে দিয়েছি, জায়গা ঠিক করে দিচ্ছি, আমরা সেভাবে মসজিদ এবং তাতে সব ধরনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি।
কারণ প্রায় 560টা মডেল মসজিদ আমরা সমগ্র বাংলাদেশে নির্মাণ করবার প্রকল্প ইতিমধ্যে অনুমোদন করে দিয়েছে এবং ইসলামিক কালচারাল সেন্টারটাও তার সাথে হবে। কারণ আমাদের পবিত্র ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মকে কেউ যেন অপব্যবহার করতে না পারে। আর এই ধর্মের নাম নিয়ে হয়তো নিরীহ মানুষকে হত্যা করা, সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করা এবং এই ধরনের কর্মকাণ্ডের যেন কেউ করতে না পারে। কারণ এই সমস্ত কর্মকাণ্ডের ফলে নিরীহ মুসলমানরা বিভিন্ন জায়গায় তার নানাভাবে হয়রানির শিকার হয়, হেনস্থার শিকার হয়, এমনকি তাদেরকে জীবন দিতে হয়। এই কয়েকটি লোক তাদের ভ্রান্ত পথের ফলে গোটা মুসলিম উম্মাহ আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে আমরা আমাদের দেশে কোনো মতে এই সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমরা এখানে কিছুই কার্যকর হতে দেব না। কারণ ইসলাম শান্তির ধর্ম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সবসময় সে কথাই আমাদের বলে গেছেন এবং একজন নিরীহ মানুষকে মারার অধিকার কেউ নেই। কারণ শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তার উপর কেন আস্থা রাখতে পারে না, তার উপর কেন বিশ্বাস রাখতে পারে না? আর আত্মঘাতী হওয়া এটা তো কখনো ইসলাম ধর্মে কখনোই বলে না যে আত্মঘাতী হলেই বেহেশতে চলে যাবে, এ কথা কিন্তু কোথাও নাই। কিন্তু এই বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই না যে আমাদের দেশ এই ধরনের বিভ্রান্তির পথে যায়। এ ব্যাপারে আপনাদের কাছে এটুকু চাই যে আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন, আপনারা দোয়া করবেন যে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমাদের বাংলাদেশে অন্তত আমাদের ধর্মে যারা বিশ্বাসী সাথে সাথে অন্যান্য ধর্মেও যারা বিশ্বাসী সকলে যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। আর এই ধর্মের নামে বিভ্রান্তির পথে যারা যাচ্ছে আল্লাহ যেন তাদেরকে অন্তত সুপথে আসার পথ করে দেন। সেজন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন যেন আমাদের দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, উন্নয়নের গতিধারাটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। এবারে বাংলাদেশে আমাদের সর্বোচ্চ সংখ্যক হাজি যাচ্ছেন, যেখানে 2006 সালে অর্থাৎ বিএনপি সরকার আমলে হজ যাত্রী ছিলেন মাত্র 47,983 জন। আর আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে কিন্তু হজ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারে যাচ্ছে 1,27,198 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা এই কাজ সুষ্ঠুভাবে করতে পারি। আমি নিজে 84 সালে প্রথম উমরা করেছি, 85 সাল থেকে বহুবার হজ করেছি। আমার মা বাবা দাদা দাদি নানা নানি সহ সকলের নামে আমি বদলা হজ করেছি এবং এই জন্য বারবার আমি গিয়েছি এবং এই যে যতবার হজে গেছি কোথায় কি সমস্যা ছিল সেগুলো আমি দেখার চেষ্টা করতাম। আমি মিনাতে প্রত্যেকটা তাঁবুতে ঘুরতাম, যা যা সমস্যা হতো সেগুলো আমি এসে আমি সৌদি বাদশার কাছে চিঠি দিতাম, জানতে দিতাম। তখন আমি সরকারি ছিলাম না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করতাম এই সমস্যাগুলি এখানে সৌদি অ্যাম্বাসিকে জানানো, সেই সাথে সাথে সৌদি সরকারকে জানানো, বাদশাকে জানানো এবং ধীরে ধীরে আজকে আমরা হজ ব্যবস্থা যথেষ্ট আধুনিক এবং উন্নয়ন আমরা করেছি। এই সমস্যাগুলি যেহেতু আমি জানতাম তাই আমাদের কাছে এটা সমাধান করতে সহজ হয়েছে। আমরা হজ উইং এর অফিস জেদ্দা থেকে মক্কা নিয়ে আসা হয়েছে, হজ মিশন স্থানান্তর করি। মক্কা হজ মিশনকে আরও আমরা শক্তিশালী করছি। 2010 সালে গৃহীত জাতীয় হজ নীতিকে আরও যুগোপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর জাতীয় হজ ও উমরা নীতি 2016 আমরা প্রণয়ন করেছি, সেটাকে আরও উন্নত করা হয়েছে এবং এই নীতির আলোকে বর্তমানে হজ ব্যবস্থাপনা আমরা পরিচালনা করছি। আমরা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করে ডিজিটাল হজ ব্যবস্থাপনার সূচনা করেছি যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। আর আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে আমরা 5,275টা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। যাদের নিজেদের কম্পিউটার নাই বা অনলাইন ব্যবস্থা করতে পারে না তারা কিন্তু এই ডিজিটাল সেন্টারে যেয়েই তারা তাদের রেজিস্ট্রেশন করতে পারে। তাছাড়া আমাদের 8,000 পোস্ট অফিসকে আমরা ডিজিটাল সেন্টারে রূপান্তর করছি। হজ বিষয়ক ওয়েব পোর্টাল www.hoj.gov.bd তে ক্লিক করলে আপনারা সকল তথ্য পাচ্ছেন যে হজ সম্পর্কে সব কিছু সেখানে আছে। তাছাড়া হজ যে নিয়ে মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে এবং মোবাইল ফোনের মাধ্যমেও এই হজ ব্যবস্থা কী কী সুবিধা সব কিছু ওই SMS করলেই পাওয়া যাচ্ছে, সেই সুবিধাটাও করে দিয়েছি। এবং আপনারা জানেন যে 96 সালে আমরা সরকার এসে এই মোবাইল ফোন যাতে সকলের হাতে হাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করেছিলাম। কারণ বিএনপির আমলে একটা মোবাইল ফোনের দাম ছিল 1,30,000 টাকা। ফোন করলে
প্রতি মিনিটে 10 টাকা করে দিতে হতো, আবার ধরলেও 10 টাকা দিতে হতো। আর আমি ক্ষমতায় আসার পর সেই মোবাইল ফোন আমরা বেসরকারি ক্ষেত্রে উন্মুক্ত করে দিয়ে এখন খুব অল্প খরচে সবার হাতে মোবাইল ফোন চালু হয়ে গেছে। এমনকি এখন স্কাইপের মাধ্যমে মানে দূরে আত্মীয় স্বজনকেও দেখা যায় ডিজিটাল সেন্টারে, তাও দেখতে পারেন। সারা দেশে আমরা যেমন কম্পিউটার, অনলাইন সব রকম ব্যবস্থা আমরা করে দিই, অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানে দেশে বিদেশে থাকা হাজিদের আত্মীয় স্বজন এবং হাজিদের অবস্থান সম্পর্কে জানার সুযোগ এখন হয়েছে। এবং আপনার হজযাত্রীগণ তাদের ভিসা, পাসপোর্ট, আবাসন, মেডিকেল সুবিধা, সৌদি আরব গমন ইত্যাদি, প্রত্যাগমন ইত্যাদি বিষয়ে সহজ সেবাও এই ডিজিটাল ব্যবস্থায় অর্থাৎ অনলাইনে গ্রহণ করতে পারছেন। আমরা হজযাত্রীদের রেজিস্ট্রেশন ডিজিটাইজ করেছি এবং এই রেজিস্ট্রেশন বছরব্যাপী করা হয়েছে, কারণ যখনই হজ প্যাকেজ ডিক্লেয়ার হয় তখনই করা হয়। অনেকে করতে পারেন, অনেকে করতে পারেন, নানা সমস্যা হয়। সেই সমস্যাটা যাতে না হয় তো এটা সারা বছরই এই রেজিস্ট্রেশন ধারাটা থাকবে, যাতে কোনো রকম কেউ হয়রানির শিকার না হন। এবং বাস্তবতার আলোকে সৌদি হজ সিস্টেমের সাথে সমন্বয়ের জন্য প্রাক নিবন্ধন ব্যবস্থা আমরা চালু করেছি, কারণ সৌদিও এখন ওই হজ ব্যবস্থা হজ ব্যবস্থা অর্থাৎ অনলাইনে হজ ব্যবস্থা করে দিয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আগে অনেক সময় হজ প্যাকেজে সম্পূর্ণ টাকা জমা দিয়ে অনেক সময় অনেকে প্রতারিত হতো। প্রাক নিবন্ধন প্রক্রিয়া চালুর ফলে এই প্রতারণা এখন বন্ধ হয়েছে। অনলাইন সুবিধা ব্যবহার করে হজযাত্রীগণ হজের প্যাক নিবন্ধন ও নিবন্ধন দ্রুততার সাথে করতে পারছেন, ফলে হজ আবেদন প্রক্রিয়া এখন সম্পূর্ণ স্বচ্ছ। আমাদের অধিকাংশ হজযাত্রীরা জেদ্দা হজ টার্মিনালে অবতরণ করে থাকেন। সরকার জেদ্দা হজ টার্মিনালে প্লাজা ভাড়া নিয়েছে। এতে প্রশাসনিক, চিকিৎসা ও আইটি সেবা সহ বিভিন্ন প্রয়োজনে হজ যাত্রীরা সেবা ও সুবিধা পাচ্ছেন। একসময় হজ যাত্রীদের বাড়ি ভাড়া নিয়ে নানা রকম সমস্যা ছিল, কারণ এটা নিয়ে অনেক বিপদেও অনেকে পড়েছেন, যেটা আমার নিজেরও দুর্ভাগ্য হয়েছিল দেখার। অর্থাৎ যখন বিএনপির আমলে আমি বিরোধী দলের নেতা ছিলাম, হজে গিয়েছি, তখনও দেখেছি আমাদের হজ যাত্রীদের কত দুরবস্থা। কাজে তাই আমরা সরকারে আসার পর থেকেই আমরা পদক্ষেপ নিয়েছি যে দূরবর্তী, পুরাতন বা পাহাড়ের উপর বাড়ি ভাড়া না করে হজ যাত্রীদের পরিবহনের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। সব ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা দূর করে হজ যাত্রীদের জন্য উন্নত মানের আবাসনের ব্যবস্থা করেছি। মক্কা ও মদিনা হজ যাত্রীদের জন্য ভালো মানের বাড়ি ভাড়া করা হচ্ছে। তাছাড়া বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা যাতে কোনো হয়রানির শিকার না হন সেজন্য মক্কা মদিনার সার্বক্ষণিক তদারকির ব্যবস্থাও করা হয়েছে। আমাদের সরকারের সময় এই হজ ক্যাম্পের আধুনিকায়ন করে প্রয়োজনীয় সকল সুবিধা আমরা করেছি। 4টি লিফট এখানে দেওয়া হয়েছে। মেডিকেল টিমে ডাক্তার, নার্সের সংখ্যা আমরা বৃদ্ধি করেছি। হজ ক্যাম্পের অফিসিয়াল এলাকায় সেন্ট্রাল এসিও লাগানো হয়েছে, সেখানে এসি ছিল না। এবং বেসরকারি হজ এজেন্সি এবং তাদের সংগঠন হাবকে সুসংগঠিত করা হয়েছে। আমরা হজে ব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত হজ এজেন্সিগুলোকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করেছি। কোনো ব্যত্যয় হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। কাজে যারা এই দায়িত্বে নিয়োজিত তারা যেন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে সুব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছি। গত 8.5 বছরে আমাদের বহুমাত্রিক পদক্ষেপ ও কর্মকাণ্ডের মাধ্যমে হাজিদের সর্বোচ্চ সেবা প্রাপ্তি আমরা নিশ্চিত করেছি। হজ ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন করেছি তা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা লাভ করেছে। হজ ব্যবস্থাপনার উন্নতি ভবিষ্যতে চলমান রাখবো ইনশাল্লাহ। আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীতেও হজ ব্যবস্থাপনায় সফলতা ধারা অব্যাহত থাকবে। উপস্থিত অতিথিবৃন্দ, 1972 সালে 4 নভেম্বর গণপরিষদে দেয়া ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি কোট করছি, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না, আনকোট। অর্থাৎ ধর্মকে নিয়ে রাজনীতি না, ধর্ম মানুষের অধিকার, সেই অধিকারটা তারা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারে, শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেটা নিশ্চিত করা, সেটাই আমাদের লক্ষ্য। তাই আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা দেখেছি এই দেশে নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে। ক্ষমতা দখলের জন্য আমি আগেই বলছি যে আমার বাবা মা
ভাই বোন সবাইকে হত্যা করেছে এবং এই হত্যাকুর ষড়যন্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, নিজেকে নিজেই রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিল। একদিকে সেনাপ্রধান, একদিকে রাষ্ট্রপতি, একদিকে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এরকম 3 পদ নিয়ে সে এদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা নেতা কর্মীকে হত্যা করা, হাজার হাজার সৈনিকদের হত্যা করা, নানা ধরনের অপকর্ম, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, এই ধরনের কর্মকাণ্ড তারা করেছিল। কিন্তু আর ধর্মকে মুখে ব্যবহার করতো, কিন্তু কাজের বেলায় তারা এভাবে করে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না যে খুনিরা আমার বাবা মা, আমার ছোট্ট 10 বছর ভাই রাসেলকে নির্মমভাবে হত্যা করেছে, সেই খুনিদের যেন বিচার না হয় সেই আইন করে 5ম সংশোধনী করে তাদের অনুমোদন দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আপনারা নিজেরা একবার চিন্তা করেন, আমার জায়গায় বসান, যে আমি চোখের সামনে দেখছি যে আমার বাবা মা হত্যাকারীরা তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, পুরস্কৃত হচ্ছে, তাদেরকেও বিচার করতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সহায় আছে, যেহেতু বাবা মা হারিয়ে আমি এতিম হয়েছি, আমরা 2টি বোন, আমরা যেটা চেয়েছি খুনিদের বিচার, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই খুনিদের বিচার আমরা করেছি। 71 সালে আমাদের চোখের সামনে দেখেছি, আমরা পাকিস্তানি হানাদার বাহিনীতে বন্দী ছিলাম, আমার মা বোনদের যারা ইজ্জত নিয়েছে, তুলে তুলে মেয়েদেরকে ওই পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার নিজের গ্রামে আমার দাদার বাড়ি, নানার বাড়ি সহ আমাদের আত্মীয়স্বজন সকলের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিল। এরকম সমগ্র বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে মানুষের ঘর বাড়ি ছাড়খাড় যারা করেছে, সেই সমস্ত যুদ্ধাপরাধী, কারণ পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তান থেকে এসছে, তারা বাংলাদেশ চিনত না, নদী নালা খালবিলের দেশ, কিন্তু এই দেশেরই কিছু কুলাঙ্গার তারা তাদেরকে এই সমস্ত পথ ঘাট দেখে নিয়ে যায়, আর সেখানে তারা গণহত্যা চালায়, ঘরবাড়ি পড়ায়, মানুষ মারে, হত্যা করে, ইসলামের নামে তারা গণহত্যা চালায়। এটা হচ্ছে দুর্ভাগ্য। সেই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি যে আমরা অন্তত এই অন্যায়ের প্রতিকার করে যারা স্বজন হারা, যারা কষ্ট পেয়েছে, অন্তত তাদের জীবনে একটু ন্যায় বিচার পাওয়ার সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পাইকারি বাজারে দেশি মোটা ও সরু চালের দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে আমদানি করা মোটা চালের দাম। বিক্রেতারা বলছেন, সরকার খোলা বাজারে চাল বিক্রি করলে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কমবে। এদিকে সপ্তাহ ব্যবধানে অনেকটাই কমেছে চিনি এবং সব ধরনের মসুর ডালের দাম। আর আমদানি করা পেঁয়াজের দাম কমলেও অনেকটাই বেড়েছে আদা ও দেশি পেঁয়াজের দাম। রাজধানী মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হরিপদ সাহা। রাজধানীর মোহাম্মদপুর চালের আড়তগুলোতে ভরা মৌসুমে দিনাজপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের চাল আসছে। পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, নাজিরশাইল 55 থেকে 63 টাকা, আটাশ চাল 44 থেকে 46 টাকা কেজি। সম্প্রতি বাজারে মোটা চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পর সরকারের নীতি সহায়তায় আমদানির ফলে এ চালের দাম কমে আসছিল, কিন্তু 7 দিনের ব্যবধানে তা আবারও বাড়তির দিকে। ভারতীয় চাল যে আমরা 40 টাকা 40 পয়সা বেচি, এই চালগুলো এখন বর্তমানে 41 টাকা 70 পয়সা, একটু বাজার বাড়তে দিকে। সরু চাল যেটা ছিল আছে, সে ধানটা মিলারদের আছে, ওনারা যে ধানটা যে দামে ক্রয় করছে ওই কস্টিং সেই হিসেবেই তারা এখনো বিক্রি করে, ইচ্ছা করে তারা আর কমায় না। যদি এই আমদানিটা সরকার কইরা ঢাকা সিটির মধ্যে অন্যান্য জায়গায় সিটি এলাকার মধ্যে পৌঁছাই দেওয়া, ফ্রিজে এই ট্রাক সেল দিয়ে দেয় কম রেটে, তাইলে বাজার আরো কমে দেব। সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে বাজারে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 88 টাকায়, আমদানি করা মসুর 53 থেকে 55 টাকা। মুগ ডালের কেজি মানভেদে 98 থেকে 105 টাকা, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 53 টাকায়, আর প্রতি কেজি খোলা সয়াবিন 84 টাকা এবং পাম অয়েলের দাম 73 টাকা। স্থিতিশীল আছে বোতলজাত ভোজ্য তেলের দামও। ডাল এই সপ্তাহে প্রতি কেজিতে 4-5 টাকা কমছে, আর হলো আপনার চিনি প্রতি কেজিতে 2 টাকা, আর অন্যান্য যা আছে তেল, তারপরে হলো আটা ময়দা, এগুলো আগের দামই আছে। এদিকে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম 3 থেকে 4 টাকা কমে বিক্রি হচ্ছে 26 টাকা কেজি দরে, আর আমদানি করা পেঁয়াজের দাম 17 থেকে 20 টাকা কেজি। আদার দাম 15 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে মানভেদে 75 থেকে 80 টাকায়। দেশি পেঁয়াজ মনে করেন 2 দিন আগে এটা 23 টাকা ছিল, আজকে ওটা 26 টাকা। আদার বিষয়টা মনে করেন চায়না আদা একটু কমাইছে, আর ওই যেটা আমরা কেরালা আদা বলি, আর কেরালা আদাটা সাপ্লাই একটু কম,
এই কারণে আদার দামটা একটু বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে অপরিবর্তিত আছে আটা, ময়দার দাম। বিক্রি হচ্ছে প্রতি কেজি আটা 22 টাকা এবং ময়দা 29 টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মাছ চাষের নানা পদ্ধতি আর পরিকল্পনা প্রদর্শন ছাড়াও রাজধানীর খামারবাড়ির কেন্দ্রীয় মৎস্য মেলায় বিক্রি হচ্ছে নদী সমুদ্রের নানা প্রজাতির মাছ। দর্শনার্থীরা বলছেন, দেশীয় মাছের সঙ্গে পরিচিতির পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে সহজ হবে আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ। অন্যদিকে চাহিদা বাড়লে চাষিরা মাছ চাষে আরও উৎসাহিত হবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। একটা সাজানো গোছানো জেলেপল্লী, যেখানে রয়েছে মাছের পুকুর, চাষি প্রশিক্ষণ কেন্দ্র, নানা ধরনের গাছপালার সমারোহ। এক কথায় ডিজাইনারের ক্যানভাসে আদর্শ মৎস্যগ্রামের চিত্র এটি। রাজধানীর খামারবাড়িতে মৎস্য অধিদপ্তর আয়োজিত মেলার অধিকাংশ স্টলে রয়েছে মাছ চাষের নানা ধরনের আধুনিক পদ্ধতির প্রদর্শন। মেলার আরেক অংশে হরদম চলছে বিভিন্ন ধরনের মাছের বেচাকেনা। ইলিশ, রুই, পাবদা, চিংড়ি, কোরাল, লইট্টা কিংবা রূপচাঁদা, কি নেই সেখানে। দর্শনার্থীদের বড় অংশের ঘোরাফেরাও এদিকটাতেই বেশি। গোটা 5 স্টলে দেশের বিভিন্ন এলাকার মাছ দেখে শুধু চোখ জুড়ানো নয়, সঙ্গে থাকছে স্বাদ নেওয়ারও সুযোগ। তাই শুধু শহর কেন্দ্রিক নয়, এমন মেলার আয়োজন দরকার উপজেলা পর্যায়েও, মত দর্শনার্থীদের। বাবারা বলতো যে ওরা যে পরিমাণ মাছ খেত সেটা আমরা পাচ্ছি না এখন বাজারে। মেলার মাধ্যমে কি হবে, অনেক স্টল আছে যেখানে আমরা পোনা সম্পর্কে জানতে পারছি। এরকম মেলা প্রত্যেকটা জেলা উপজেলায় হওয়া উচিত। দেশি মাছ তো এখন পাওয়া যায় না, সবই চাষের মাছ দেখা যায় বেশি। বাচ্চাদের যে নিয়ে আসলাম, একটু চিনাইলাম মাছগুলি, দেখলো আমাদের দেশি মাছ। এই ধরনের উদ্যোগ খুবই ভালো। চাষিদের কতটুকু ডেভেলপ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারতেছি না। মেলায় আছে হিমায়িত সামুদ্রিক মাছ, একেবারে কুটে বেছে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তা বিক্রির উপযোগী করেছেন ব্যবসায়ীরা। আগ্রহের কমতি নেই দর্শনার্থীদেরও। অংশগ্রহণকারীদের দাবি, মৎস্য সম্পদ সম্প্রসারণে এ ধরনের আয়োজন রাখতে পারে ইতিবাচক ভূমিকা। শুক্রবার হিসেবে কেজি প্রতি মনে করেন 20 টাকা 50 টাকা বেশি। চাষিরাই তো চাষ করে এরপর মাছগুলা আপনার বাজারে আসে। 1 কেজি মাছ বা আধা কেজি মাছ যখন দিচ্ছি, কেটে ধুয়ে যেহেতু দিচ্ছি, প্রায় 30% সেভ হচ্ছে। অফিস থেকে বাসায় গিয়ে মাছ কিনে নিয়ে কেটে ধুয়ে রান্না করাটা আসলে একটা যন্ত্রণা। সো এটা একটা বড় রিলিফ একটা মেয়ের জন্য। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো ধরনের প্রবেশ মূল্য ছাড়াই মৎস্য মেলায় আসতে পারবেন দর্শনার্থীরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 5 দোনা ঘোড়াশাল সড়কের বেহাল দশা। একই অবস্থা ইসলামপুর খোয়াঘাট সড়কেরও। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কে সৃষ্টি হয়েছে খানা খন্দক ও বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রায়শই হচ্ছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়কটি 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন। আশিকুর রহমান পিয়লের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকার ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পাঁচদোনা, ডাঙ্গা, ঘোড়াশাল ও ইসলামপুর খেয়াঘাট গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলতি বর্ষা মৌসুমে পানি জমে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কটিতে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে। কোথাও কোথাও দেবে গিয়ে পাশের খাদে ভেঙে পড়ছে সড়কের অংশ। প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানবাহনের যান্ত্রিক ত্রুটি সহ নানা দুর্ঘটনা। এ সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। পালগোনা মোড়ের থেকে একদম কালীগঞ্জ গোদারাঘাট পর্যন্ত একই অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় ভাঙ্গার পরিস্থিতি খুবই খারাপ। পুরো রাস্তাটাই সমস্যা, কোনো জায়গা ভালো নেই, অ্যাক্সিডেন্ট হয়, এরপর আমার গাড়ি ভাঙিয়ে যাইতেছে। রাস্তাটা হইলে আমাদের ভালো হয়, আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানায় যাতায়াতের ব্যবস্থা যাইতে খুব সুবিধা হবে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বলছে, 865 কোটি টাকা ব্যয়ে সড়কটি 4 লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণের প্রক্রিয়া চলছে। এই সড়ক উন্নয়ন প্রকল্পটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বর্তমানে যে সমস্যা আপনারা দেখছেন, এটার একটা স্থায়ী সমাধান দেখা যাবে। আর যতক্ষণ পর্যন্ত এই প্রকল্পটা না আমরা বাস্তবায়ন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত মানুষের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার জন্য আমরা আমাদের বিভাগীয় যে মেরামত কর্মসূচি আছে এটা চালিয়ে যাচ্ছি। জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ একনেকে সড়ক প্রকল্পটি অনুমোদন হয়েছে জানিয়ে স্থানীয় সংসদ সদস্য বলেন, দ্রুত দরপত্র আহ্বানের পর কাজ শুরু হবে। এই সড়কটা হওয়ার পরে আমরা কিন্তু একেবারে উপশহরের সাথে একত্রিত হয়ে যাব। সুতরাং আমরা অলমোস্ট ঢাকার ভিতরেই পড়ে যাব। তো এইটা হলে ডাঙ্গাবাসীর জন্য এখানে ইন্ডাস্ট্রি হবে, মিল ফ্যাক্টরি হবে। পাঁচদোনা, ডাঙ্গা, ঘোড়াশাল ও ইসলামপুর খেয়াঘাট পর্যন্ত 21 কিলোমিটার এই সড়কে প্রতিদিন প্রায় 8000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, নরসিংদী। মাদকের অন্ধকার জগতে ঢুকে পড়ার গল্প প্রায় একই রকম। একবার দুবার, তারপর বারবার। কৌতূহল একসময় পরিণত হয় নেশায়।
এজন্য মাদকের সহজ প্রাপ্যতাকেই দায়ী করছেন মৃত্যু পথ থেকে ফেরা মাদকসেবীরা। চিকিৎসকরা বলছেন, নেশার শুরুর পর ধীরে ধীরে শারীরিক মায়ের মতো সব মায়েরই স্বপ্ন সন্তান বড় হয়ে সত্যিকারের মানুষ হবে, কিন্তু মাঝপথে সেই সন্তান যদি আটকা পড়ে মাদকের জালে, তখন থাকে শুধু হতাশা, ভাঙে পারিবারিক বন্ধন, বাড়ে অসৎ সঙ্গ। অন্যান্য মানুষেরা যেরকম স্বপ্ন দেয় পোলাপান পরে ভালো ভালো আদর্শবান হইব, এরকমই আর কি। কৌতূহলবশত জিনিসটা জাগে, বাড়তে বাড়তে এমন অবস্থা চলে গিয়েছিল যে আমি নিজেকে বা আমি কিভাবে থাকা উচিত, আমি কোন পথে চলা উচিত আমি নিজেও জানতাম না, উন্মাদ হয়ে গেছিলাম। এটার নেচার, এটার কাজ যত পারবে একা করে দিবে, সহজলভ্য হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ভেরি ইজি, এটা আপনার হাতে চলে আসে। বেসরকারি সংস্থাগুলোর মতে দেশে মাদকাসক্তের সংখ্যা ৮০ লাখের বেশি। আসক্তদের শতকরা ৯০ ভাগই কিশোর ও তরুণ, ১৬% রয়েছে নারী। পরিসংখ্যানে দেখা যায় মাদকাসক্তের ৪৫ ভাগই বেকার, ১৫% উচ্চশিক্ষিত এবং ৬৫ ভাগ স্নাতক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থী। এটাকে বলা হয় ফ্যামিলি ডিজিজ। মাদকাসক্ত একজন যখন একজনের ডিজিজ হয়, সেটা হোল ফ্যামিলি ডিজিজ হয়, বিকজ এভরিবডি সাফার্স ফ্রম মেন্টাল এগোনি। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো মিনিমাম 10% গ্রোথ হয়, মানে ১০০টা মাদকাসক্ত ব্যক্তি 10টা নতুন মাদকাসক্ত তৈরি করে। ড্রাগ এডিক্টেড রোগী যখন আমরা পরীক্ষা করি, তখন দেখি তার স্মৃতিশক্তি কমে গেছে, সেক্স পাওয়ার কমে গেছে, তার হেলথ পাওয়ার কমে গেছে, তার প্রোডাক্টিভিটি কমে গেছে এবং তার নতুন আইডিয়া দেওয়ার ক্ষমতা কমে গেছে। সংকটজয়ী অভিভাবকরা বলছেন, সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে একদিকে যেমন রোধ করতে হবে মাদকের বিস্তার, অন্যদিকে মাদকাসক্তকে সুস্থ করতে পরিবারকেই এগিয়ে আসতে হবে সবার আগে। মাদকের একটা ট্যাবু আছে যে আমরা মাদক সম্বন্ধে কথা বলবো না। অনেক কারণের মধ্যে একটা কারণে হয়তো মাদক গ্রহণ করা শুরু করলো, কিন্তু তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। এটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। যেটা হচ্ছে এখন পর্যন্ত দেখছি যে আমরা ওখানে এড়িয়ে যাচ্ছি। বিভিন্ন সংস্থা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যেসব মাইল ফলক এঁকে দিচ্ছে, তার অনেক বড় ভিত্তি কর্মোপযোগী জনগোষ্ঠীর উপস্থিতি। তাই উন্নয়ন কর্মপরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হলে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হবে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, এমন মত সচেতন নাগরিকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলছে প্রিন্টটেক, গারোটেক্স, লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। মামুন, ধন্যবাদ। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৩ দিনের যে মেলাটি চলছে এবং এখানে গার্মেন্টস এক্সপো একসাথে, লেদার এক্সপো একসাথে এবং বাংলাদেশের যে পোশাক এবং চামড়া শিল্পে যে ধরনের প্রযুক্তি ব্যবহার হয়, সেই প্রযুক্তি টেকনোলজির বিভিন্ন দিক নিয়ে কিন্তু এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে এটির শেষ দিন। আমি এখানে 4 নম্বর হলে এখন রয়েছে এবং এখানে এই প্যাভিলিয়নটি মূলত লেদার এক্সপো এবং এখানে চামড়ার বিভিন্ন পণ্য এখানে প্রদর্শনীর জন্য আনা হয়েছে। দুটো জিনিস এখানে প্রাধান্য পাচ্ছে, সেটি হলো একদিকে কয়েকটি দোকানে বিভিন্ন তৈরি চামড়া পণ্য বিক্রি হচ্ছে, আবার এরই সাথে যে কিভাবে বাংলাদেশের চামড়াজাত পণ্যকে আরো বেশি আধুনিক এবং নিখুঁত ফিনিশিং এর মাধ্যমে ক্রেতাদের চাহিদা বেশি আকর্ষণ করা যায়, সেদিকেও দৃষ্টির জন্য বিভিন্ন প্রযুক্তির সমাহার এখানে ঘটেছে। এখানে আরেকটি জিনিস খুবই লক্ষণীয়, সেটি হলো যে বিভিন্ন ধরনের গ্রেডিং এর চামড়া এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় চামড়ার বিকল্প যেটা রেক্সিন বা আমরা ফেব্রিক্স বলি, সেই ধরনের পণ্যগুলোরও কিন্তু এখানে আগমন ঘটেছে এবং এখানে যে বিষয়টি তারা বলতে চাচ্ছেন যে অদূর ভবিষ্যতে চামড়ার যোগান ঠিকঠাক মতো যদি নাও পাওয়া যায়, সেক্ষেত্রে এই ধরনের যে বিকল্প ফেব্রিক সেগুলি ব্যবহার করে আসলে মানসম্মত এবং টেকসই জুতা বা বিভিন্ন চামড়াজাত পণ্য তৈরি করা যেতে পারে। এখানে বাংলাদেশি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা মেইনলি প্রধানত এখানে আসছেন আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা দেখাচ্ছেন। যে এখানে আসলে একটা জিনিস খুবই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো যে পণ্যগুলো আপনারা দেখতে পাবেন সেটি এগুলো আসলে বাংলাদেশের বাজারে সচরাচর দেখা যাবে না, কারণ এর অধিকাংশগুলোই কিন্তু আসলে রপ্তানি যোগ্য পণ্য এবং এই রপ্তানির কারণে কিন্তু আসলে এই পণ্যগুলো যখন বাংলাদেশের বাজারে পাওয়া যায় না, এই ধরনের মেলা প্রদর্শনীতে যখন আসে, ক্রেতাদের আসলে একটু বাড়তি চাহিদা বা দৃষ্টি কাটতে সক্ষম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের প্রযুক্তি এবং বিভিন্ন দেশের উদ্যোক্তারাও এখানে এসেছেন। তারা আসলে দেখছেন যে বাংলাদেশে আসলে চামড়া শিল্পের দিকে যে বিকাশ বা ক্রমবর্ধমান
ক্রমবর্ধমান যে গতি সেদিকে আসলে কতটা সফলতা পেয়েছে। আরেকটি বিষয় আমরা লক্ষণীয় যে এখানে সবারই আসলে একটা অভিন্ন মত যে বাংলাদেশে চামড়া শিল্পের বিকাশ এবং ভবিষ্যৎ যে উন্নতি সেটির আসলে সবকিছু নির্ভর করছে সাভারে নতুন চামড়া শিল্প নগরীর ভবিষ্যতের উপরে। যদি চামড়া শিল্প নগরীটা ভালোভাবে চালু করা যায় এবং সরকারি উদ্যোগে সেটি যদি শতভাগ যে সাফল্য সেটি অর্জন করতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশের চামড়ার বাজার যেমনি বাড়বে, অভ্যন্তরীণ বাজার বাড়ার সাথে সাথে রপ্তানি বাজারও আসলে বাড়বে এবং নতুন নতুন ক্রেতাদের আগমন ঘটবে। তো আমার কাছে মামুন এই প্রদর্শনী থেকে এই ছিল সবশেষ। পরবর্তী সংবাদগুলোতে হয়তো আরো সংবাদ দিতে পারবো আপনাদেরকে। রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলছে প্রিন্টেক, গারোটেক, লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো। আর মেলার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বন্যা আর নদী ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছালেও শিশুদের পুষ্টির জন্য নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। একদিকে মায়ের ভালো খাবারের অভাবে শিশুরা বুকের দুধ পাচ্ছেন না, অন্যদিকে বাড়তি খাবারের অভাবে অপুষ্টিতে শুরু হয়েছে রোগবালাই। বানভাসী মা শিশুদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবি অভিভাবক ও জনপ্রতিনিধিদের। উপজেলা প্রশাসন বলছে শিশুদের জন্য ভিটামিনযুক্ত বিশেষ খাবার সরবরাহের তালিকা হচ্ছে। মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বন্যার কারণে নিজ পূর্ণিবাড়ি গ্রাম থেকে 5 ছেলে মেয়ে নিয়ে আরজিনা বেগমের ঠাঁই হয়েছে কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। দিনমজুর এই দম্পতির 3 মেয়ে স্কুল পড়ুয়া হলেও জিসান বাবু এখনো মায়ের দুধের উপর নির্ভরশীল। 3 বছরের জিহাদ বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারও খায়, কিন্তু গত 15 দিন আগে বাঁধে ঠাঁই নেওয়ার পর থেকে কমে গেছে বুকের দুধ। সেই সাথে বাড়তি খাবার মিলছে না জিহাদের ভাগ্যে, ফলে জ্বর সহ নানা রোগ বাসা বেঁধেছে তাদের শরীরে। একইভাবে বাঁধে আশ্রয় নেওয়া শত শত পরিবারের শিশুদের দশা একই রকম। সরকারে 20 কেজি চাউল দিছে, এই চাউল টুকটাক করে খাওয়াচ্ছি, বাচ্চা তো এলে খাওয়ার পায় না। পুষ্টিকর খাদ্যের অভাবে বাচ্চাগুলা শুকা যাইতেছে। এখন পর্যন্ত বাঁধে আশ্রয় নেওয়া মা ও শিশুদের জন্য বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। এদের পুষ্টির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জনপ্রতিনিধিদের। আমি সরকারকে বলবো মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, তাহলে তাদের স্বাভাবিক জীবনটা সচল থাকবে। সরকারের কাছে আমার বিশেষ করে অনুরোধ, সেজন্য পুষ্টিকর খাবার মা এবং শিশুরা যেন বেশি বরাদ্দ পায়। এই অবস্থায় পুষ্টিকণা মিশ্রিত খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকের। বানভাসী শিশুদের তালিকা করে বিশেষ পুষ্টি সমৃদ্ধ খাবারের ব্যবস্থা করা হবে বলে জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমাদের যে স্বাস্থ্যকর্মী তারা নিয়মিতভাবে তাদেরকে পাশে আছেন এবং তাদেরকে স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। সিভিল সার্জন অফিস থেকে একটা তালিকা প্রণয়ন করা হয়েছে, যেখানে আমাদের F78 নামে চাইল্ড মিল, যেটা অপুষ্টিহীনতার জন্য শিশুদের দরকার, তাদেরকে সরবরাহ করা হবে। এই কার্যক্রম অচিরেই শুরু হবে। জুলাই মাসে এই পর্যন্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রায় 12,000 পরিবার বন্যার পানি ও যমুনার ভাঙনে গৃহহারা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের মতে বাঁধে ও উঁচু স্থানে ঠাঁই না পরিবারগুলোর মধ্যে একদিন থেকে 8 বছরের শিশু রয়েছে 10 থেকে 12,000। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। টানা কয়েক সপ্তাহ চাঙ্গা ভাবের পর কিছুটা মন্দার মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে টাকার অঙ্কে বাজারে দৈনিক গড় লেনদেন কমেছে 117 কোটি টাকা। একই সঙ্গে গেল সপ্তাহে ডিএসইর তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSE-X 10 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5,844 পয়েন্টে। পরদিন সোমবার এ সূচক 20 পয়েন্ট কমে। মঙ্গলবার ও বুধবারও বাজারের লেনদেন এবং সূচকের নিম্নমুখী প্রবণতায় DSE-X অবস্থান নেয় 5,775 পয়েন্টে। তবে বৃহস্পতিবার DSE-X এর যোগ হয় 7 পয়েন্ট। গেল সপ্তাহে সর্বোচ্চ লেনদেন ছিল রোববার 1,263 কোটি টাকা, আর সর্বনিম্ন লেনদেন ছিল বৃহস্পতিবার 636 কোটি টাকা। 7 দিনের ব্যবধানে বাজারের প্রধান সূচক DSE-X কমেছে 52 পয়েন্ট, সরিয়া সূচক 13 পয়েন্ট এবং বাছাই সূচক কমেছে 9 পয়েন্ট। গত সপ্তাহে দরবারের শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট, অ্যাপেক্স স্পিনিং, অ্যাম্বিফা, বিডি অটোকার্স এবং ICB AMCL সেকেন্ড মিউচুয়াল ফান্ড। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বিডি ওয়েল্ডিং, BIFC, মেঘনা পেট, মেঘনা কন্ডেন্স মিল্ক ও ফুয়াং ফুড। গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 200টির এবং অপরিবর্তিত ছিল 17টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সেই সাথে লভ্যাংশ ঘোষণা করেছে রিপাবলিক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের অর্থবাণিজ্যের খবর। মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি এয়ারপোর্ট বিমানে ল্যাপটপ পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন সরকার। সবশেষ সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ল্যাপটপ পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।
মার্চে নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার 10টি এয়ারপোর্ট থেকে যাত্রীদের বিমানে ল্যাপটপ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। গত 3 সপ্তাহ ধরে এই নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করেছে মার্কিন সরকার। এখন পর্যন্ত ইত্তিহাদ এমিরেটস, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, রয়্যাল জর্ডান, কুয়েত এয়ারওয়েজ, ইজিপ্ট এয়ার এবং রয়্যাল এয়ার মারোকে থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে ইলেকট্রনিক পণ্য বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নেই সঠিক পরিসংখ্যান, 7 বছর আগের তালিকা নিয়ে বিপাকে সিটি কর্পোরেশন, নির্ণয়ে নেই মাপকাঠিও। বাঁধ নির্মাণ না হওয়ায় জোয়ারে তলিয়ে যাচ্ছে ভোলার মনপুরার 6টি গ্রাম। বগুড়ার সারিয়াকান্দিতে ত্রাণে শিশুদের পুষ্টিকর খাবারের দাবি। কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ, দিনরাত কাজ করছেন খামারিরা। এবং নরসিংদীর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 5 দোনা ঘোড়াশাল সড়কের বেহাল দশা, 4 লেনের জন্য প্রক্রিয়াধীন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।